আমি আসলে মিনিমাম ওয়েজ নিয়ে কথা বলছি না, পুরুষ শ্রমিক মহিলা শ্রমিকের মধ্যে ওয়েজের যে ডিফারেন্স, তাদের পারিশ্রমিকের যে ডিফারেন্স, সেটা নিয়ে কোনো কথা বলছি না। ঘরের মধ্যে যে শ্রম মহিলারা প্রত্যেক দিন দিতে বাধ্য হচ্ছেন কারণ সোসাইটি বলে দিয়েছে যে এটি শুধুমাত্র তাদের দায়িত্ব, সেই নিবিড় বিষয়গুলোকে নিয়ে কোনো পর্যালোচনা এই ইলেকশনেও হচ্ছে না। সিপিএম এবং তৃণমূল তো কোনোভাবেই একে অপরের বিরোধী নয়। আমাদের মন্ত্রী কিছু করেনি, আসলে তাপসী মালিককে তার বাবাই যা করার করেছে। অভয়া আন্দোলনকে মাথায় রাখলে যেটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে যে সেই সময় আরজি করের যে ঘটনাটি ঘটেছিল তার জন্য সূত্রপাত হিসেবে অনেক মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা যদি 14ই আগস্ট 2024-কে মাথায় রাখি, সেই আন্দোলনটি রাত দখলের আন্দোলনও ছিল, যেটি সন্দীপ ঘোষের ওই ইল মন্তব্যটিকে ঘিরেও তৈরি হয়েছিল, যেখানে বহু ধরনের জায়গা থেকে, সেটা বাংলার বহু ডিস্ট্রিক্ট, কলকাতা সহ, এবং ইভেন গোটা ভারতবর্ষ বা গোটা দুনিয়াতেও বহু মহিলা এই বিষয়টির সঙ্গে রেজোনেট করেছিলেন, কারণ সেখানে রিক্লেম দ্য নাইট বা রাতের দখল নেবার একটি কথা ছিল, যেটি সচরাচর মহিলাদের ক্ষেত্রে ফেস করতে হয়, যে আমাদের সঙ্গে যখনই কোনো ঘটনা ঘটে, যে কোনো ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স ঘটে, সবার আগে আমাদের ক্যারেক্টার বা আমাদের মধ্যে কোনো ধরনের দোষ খোঁজার চেষ্টা করা হয়, যেটিকে ভিকটিম ব্লেমিং বলে আমরা জানি। সেই বিষয়টি সন্দীপ ঘোষ আবার আরজি করের ক্ষেত্রেও করে, এবং সেটির উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের বাইরে আসা, রাতে থাকা এবং নিজস্ব স্বাধীনতাকে নিজের জায়গা থেকে নিজস্ব ভাবে ক্লেম করা। সুতরাং এর পরবর্তীতে যে যে ঘটনাগুলো ঘটেছে বা যেভাবে এই ঘটনাগুলিকে নিয়ে কথা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র আরজি কর ছিল না। তাতে শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজের মধ্যে একজন কর্মরত মহিলা তার ওয়ার্ক প্লেসে যে ঘটনাটি ঘটেছিল, তিনি ধর্ষিত হয়েছিলেন, তিনি খুন হয়েছিলেন। আমরা বারবার যে দাবিগুলোর কথাও বলেছিলাম সেগুলোও যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সঙ্গে একটা গ্রেটার সোসাইটাল চেঞ্জ, একটা পলিসি চেঞ্জের কথা ছিল। এই ইলেকশনে দাঁড়িয়ে আবার বিষয়টিকে ওই একটি ঘটনা কেন্দ্রিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। যেখান থেকে অভয়ার মার বিজেপিতে জয়েন করা নিয়ে এতগুলি বিতর্ক, এতগুলি তর্ক হচ্ছে, এবং উল্টো দিকে দাঁড়িয়ে বারবার তামান্নার ঘটনার সঙ্গে কোথাও সেটাকে কম্পেয়ার করা হচ্ছে, কোথাও বলা হচ্ছে যে আসলে মহিলাদের পাশে কে দাঁড়িয়ে আছে সেইটাই ইলেকশনে প্রমাণ হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে ম্যানিফেস্টো গুলি আমাদের হাতে এসেছে, সেইখানে মহিলাদেরকে বেনিফিশিয়ারি হিসেবে দেখা যে চল, যেখান থেকে স্কিমের বিষয়টি আসে, যে আমি আসলে মিনিমাম ওয়েজ নিয়ে কথা বলছি না, আমি আসলে পুরুষ শ্রমিক মহিলা শ্রমিকের মধ্যে ওয়েজের যে ডিফারেন্স, তাদের পারিশ্রমিকের যে ডিফারেন্স, সেটা নিয়ে কোনো কথা বলছি না। যেখানে যেখানেই কর্মরত রয়েছেন মহিলারা, বা ঘরের মধ্যে যে শ্রম মহিলারা প্রত্যেক দিন দিতে বাধ্য হচ্ছেন কারণ সোসাইটি বলে দিয়েছে যে এটি শুধুমাত্র তাদের দায়িত্ব, সেই নিবিড় বিষয়গুলোকে নিয়ে কোনো পর্যালোচনা এই ইলেকশনেও হচ্ছে না, বা কারণ ম্যানিফেস্টোতে এই বিষয়টা নেই। কিন্তু যেই বিষয়টার মধ্যে সবসময় জিনিসটা উঠে নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে 2024-এর 9ই আগস্টে ঘটে যাওয়া আরজি করের মর্মান্তিক ঘটনা। এখানে দাঁড়িয়ে যদি আমাদেরকে একদম নিবিড়ভাবে ভাবতে হয় যে আসলে মহিলাদের ফেভারে কে দাঁড়িয়েছে, তাহলে যতগুলি পার্টি, পার্লামেন্টারি দল, যেইগুলি সচরাচর ইলেকশনে পার্টিসিপেট করে থাকে, তারা কেউই সেখানে কোয়ালিফাই করবেন না। কারণ সেটা তৃণমূল হোক, সেটা বিজেপি হোক, সেটা সিপিএম হোক, তারা তাদের চিরাচরিত যে ধরনের মন্তব্য করে গেছেন যে কোনো মহিলা সম্পর্কে, তাদের শাসনকালে থাকাকালীন যে ধরনের স্টেপ তারা নিয়েছেন, যেভাবে মহিলাদেরকে দেখেছেন, তাদের মধ্যে কোনোটাই প্রোগ্রেসিভ নয়। সিপিএম এবং তৃণমূল তো কোনোভাবেই একে অপরের বিরোধী নয় এই স্পেস থেকে দাঁড়িয়ে, কারণ সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও যে স্টেটের অত্যাচারগুলো ছিল, তৃণমূলও স্টেটের অত্যাচার এবং স্টেটের যে আঙ্গিক, সেই একই জায়গা থেকে তৃণমূলও বিষয়টাকে হ্যান্ডেল করেছে। বিজেপি তো এখান থেকে 10 কাঠি উপরে বা 100 কাঠি উপরে। বিজেপি হচ্ছে এমন একটি দল যারা রেপকে জাস্টিফাই করে এবং রেপিস্টদেরকে, কনভিক্টেড রেপিস্টদেরকে বাইরে নিয়ে আসে এটা বলে যে তারা ব্রাহ্মণ বলে রেপ করতে পারবেন না, এবং তাদেরকে মালা পরায় এবং তাদেরকে পার্টির টিকিট দেয়।
তারা কোন জায়গা থেকে, শুধুমাত্র আমি যদি একটি কেস ধরেও দেখি, তারা কোন জায়গা থেকে ক্লেম করছেন যে তারা আরজি করের ঘটনাটি জাস্টিস দেবে? তার আগে হাথরাসের ঘটনা ঘটেছে, তার আগে কাঠুয়ার ঘটনা ঘটেছে, এখনো বহু বহু ঘটনা ঘটি রাজস্থানে। এখনো দেখা যেতে পারে যে 11, 10, 12 বছরের মহিলাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে জোর করে। কারণ এটা রীতি। মহিলারা যখন বিষয়টাকে নিয়ে আমরা ভাবছি, তখন আমাদের কাছে অল্টারনেটিভ কিছু একটা ভাবা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। কোনো পার্টিকেই আমরা ভরসা করতে পারছি না, কারণ তাদের পলিসির মধ্যে, তাদের চলাচলের মধ্যে, তাদের গঠনতন্ত্রের মধ্যে, তাদের ভাষার মধ্যে কোথাওই মহিলাদের জন্য প্রোগ্রেসিভ কিছু তো কোনোদিনই চোখে পড়ছেই না। যখনই যে কোনো শ্রমজীবী মহিলার সঙ্গে আমি কথা বলি, তাদের কাছে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী বা এই ধরনের যে স্কিমগুলি এই স্টেট চালু করেছে, সেগুলির তাদের কাছে অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ তারা যে জায়গায় কাজ করতে যান সেখানে যে পারিশ্রমিক পান সেটি এনাফ নয়। তারা বহুবার বলার চেষ্টা করেছেন যে একই ধরনের কাজের জন্য একই ধরনের পারিশ্রমিক হওয়া উচিত। সেটা যে কোনো শ্রমজীবী স্পেস দেখে নিলেই আমরা দেখতে পাবো যে পুরুষ শ্রমিকদেরকে যদি 250 টাকা দেওয়া হয়, কথার কথা, তাহলে মহিলা শ্রমিকদের সেখানে 130 টাকা দেওয়া। সেই জায়গা থেকে তাদেরকে দয়া করে 1500 টাকা এখন দেওয়া হচ্ছে ইলেকশনের আগে। সেইটাকে জাস্টিফাই করা হচ্ছে এটা বলে যে একমাত্র এটা দিয়েই নাকি ভোট কিনে নেওয়া যায়। এটা যেরকম একটা খুব বড়ত্রী, একটা খুব অথরিটেরিয়ান জায়গা থেকে তৃণমূল বলার চেষ্টা করছে যে আমরা এই এই স্কিম দিয়েছি তার জন্য আমরা খুব ভালো, সেখানে বিজেপি এটা ক্লেম করছে বা সিপিএম এটা ক্লেম করছে স্কিমগুলোর কারণে নাকি শ্রমজীবী মানুষরা বা যারা যারা এই স্কিমে নথিভুক্ত করেছেন নিজেদের নামগুলো, তারা নিজেদের ইমানকে বেঁচে দিয়েছে। তারা প্রথমত পারিশ্রমিক পাচ্ছেন না, সেই জায়গা থেকে সরকার, এবং সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না। এখানকার যে সিএম মমতা ব্যানার্জি, তার নিজের মাইনে থেকে এই স্কিমের টাকা আসছে না, জনসাধারণের দেওয়া ট্যাক্সের টাকা, যেটি স্টেটের পুঁজি, সেইখান থেকে সেই টাকাগুলি আসছে। উল্টো দিকে দাঁড়িয়ে যখন সেগুলির উল্টো দিকে কোনো প্রশ্ন করা হচ্ছিল, কোনো কথা বলা হচ্ছিল, এখন বিজেপির ক্যাম্পেনে হচ্ছে যে 1500 টাকা দেওয়া হচ্ছে, আমরা 3000 টাকা দেব। সেটি কেন 3000? এবং বেকার ভাতা, সোকল যুবসাথী, সেইটা যে একজন বেকার যুবকের কাছে এক মাসে 1500 টাকা যে কি করে ধার্য হতে পারে, এইটা প্রচন্ড হাস্যকর একটি বিষয়। এটা তো কোনোভাবেই মানে এই জায়গাতেই আসতে পারে না যে আমি একজন বেকার যুবক বা যুবতীকে ডেকে বলছি যে তুমি মাসে 1500 টাকা নাও এবং তুমি আমাকে ভর্তুকি দিয়ে দাও। 1500 টাকায় একটা গোটা মাস সামলানো কি সম্ভব? যে শ্রমজীবী মহিলা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, তিনি তার বাড়ির ভাড়া মেটাচ্ছেন বা তার ওষুধের খরচ সেটা থেকে বার করছেন, কিন্তু তার পুরো মাসের পুরো খরচটা তিনি ওই 1500 টাকাতে বার করতে পারছেন না। এটি কেন 7,000 টাকা নয়, এটি কেন 10,000 টাকা নয় বা 15,000 টাকা নয়, সেই প্রশ্ন কোথা থেকে আসছে? আমরা আরেকটু 2000 বাড়িয়ে দেবো, তাতেই বিষয়টা নাকি ঠিক হয়ে যাবে। আসলে মূলে যে অসুবিধাগুলো রয়েছে সেইগুলি নিয়ে কোনো ধরনেরই কোনো কথা হচ্ছে না, যেগুলি আসলে দরকার। যখন আমরা জেন্ডার নিয়ে কথা বলবো, যখন আমরা স্কুলে স্কুলে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, তখন মাথাগুলো বদলাবে। কারণ আসলে আমরা যাদের থেকে জাস্টিস চাইছি বা যাদের থেকে চাইছি সোসাইটাল বদল আসুক, তারা তো ওই একই সিস্টেমে পড়াশোনা করে বড় হয়েছেন, যেখানে তারা এটা মনে করেন যে মহিলাদের জায়গাটা একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো। সুতরাং আমরা যাই দাবি করে নিই তাদের কাছে সেটা ইললজিক্যাল, সবসময় তাই থেকেছে। তারা মনে করেছেন নিজেদেরকে রাজাদের মতন, রাজতন্ত্র যেরকম ভাবে চলতো এই গণতন্ত্রের জায়গায় তারা রাজতন্ত্রই আসলে চালাচ্ছে। যতটুকু আমাদের জন্য জল ছাড়বেন ততটুকুর মধ্যেই আমাদেরকে চাষ করতে হবে। তাতে যদি দুটো ফসল হয়, তাহলে সেই দুটো ফসলের ডেটটাই তারা কেটে নিয়ে চলে যাবেন এবং বলবেন যে আসলে এইটাই তাদের পাওনা ছিল এবং এটাই আমাদের ভবিষ্যৎ। সুতরাং স্কিম নিয়ে কথা বলতে হলে আগে বলতে হবে যে সেটা কেন এত কম, এবং সেটা কোনোভাবেই ভোট কেনার জায়গা হতে পারে না, কারণ এটা প্রত্যেক মানুষের একটা গণতান্ত্রিক দেশে পাওয়ার কথা। যখন গভর্নমেন্ট তাদেরকে জব দিতে পারছেন না, তাদেরকে চাকরি দিতে পারছেন না, ঠিক মতন পারিশ্রমিকের ব্যবস্থা করতে পারছেন না, এতগুলো বছর ধরে কনস্ট্যান্টলি আন্দোলন চলেছে, প্রত্যেক শ্রমজীবী মহিলা রাস্তায় নেমে নিজেদের পারিশ্রমিকের কথা বারবার বলেছেন, তখন তাদের পাশে দাঁড়ানো আর্থিকভাবে এটা তার মূল দায়িত্বগুলোর মধ্যে একটা হওয়া উচিত। এটাকে নিয়ে বড়াই করা যায় না কখনো। আমার মনে হয় যে যদি ইলেকশনটি 2025-এ হতো, একদম প্র্যাকটিক্যালি এই বিষয়টা মনে হয়, যদি 2025-এ হতো, তাহলে 2024-এর আগস্ট মাস থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি অব্দি যে রেসটি ছিল, তার অনেক বেশি প্রভাব পড়তো ইলেকশন। যেহেতু প্রায় 2 বছর কেটে গেছে,
এক্স্যাক্টলি রাত দখল আন্দোলনে মহিলারা যে কারণে নেমেছিলেন, স্পেশালি মধ্যবিত্ত সেকশনের মহিলারা নেমেছিলেন, যারা কোনোদিন মিছিল মিটিং এ যাননি, কিন্তু তারা নিজেদের থেকে স্লোগান বানিয়েছেন, নিজেদের দাবিগুলো জোর গলায় মাইকের সামনে রেখেছেন। এই গোটা আইডিয়েশনটা, এই গোটা বডি ল্যাঙ্গুয়েজটা কোথাও 2 বছরে হারিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ প্রত্যেক মানুষের কাছে নিজ নিজ কাজ রয়েছে, এবং সেই কাজের এমনই চাহিদা, এমনই সেখান থেকে এক্সপেকটেশন প্রত্যেক মানুষের থেকে, এই কর্পোরেট দুনিয়ার মধ্যে হোক বা এই বেকার বাজারের মধ্যে হোক, ব্যাপারটাকে এমন ভাবেই সিস্টেম্যাটিক্যালি গড়ে তোলা হয়েছে যে একজন মানুষ বারবার নিজের কাজ ছেড়ে বহুদিনের জন্য সো কল্ড কোট আনকোট অ্যাক্টিভিজমের মধ্যে থাকতে পারবেন না, রাস্তায় থাকতে পারবেন না। আমাদের কাছে একটা খুব বড় নজির তৈরি হয়েছিল, যেখানে এলাকায় এলাকায় রাত দখল আন্দোলন একটা জায়গা করে নিতে পেরেছিল, এবং স্বতঃস্ফূর্ত ভাবে মহিলারা নিজেদের নিজেদের এলাকায় এই রাত দখলের ক্ষেত্রে কোনো একটি স্ট্রিট কর্নার, কোনো একটি সেমিনার, কোনো একটি কালচারাল সেমিনার বা ওয়েবিনার কল দিচ্ছিল। সেটা তারা অনলাইনও যেরকম দিচ্ছিল, অফলাইনও দিচ্ছিল। এখন দাঁড়িয়ে আরজি করের যে ঘটনা, সেইটি একটি বড় বিষয়। প্রত্যেকটি সংসদীয় রাজনৈতিক দল যারা কাজ করছেন, যারা এই মুহূর্তে চেষ্টা করছেন যে মানুষের ভোটকে নিজের দিকে ঘোরানোর, নানান ভাবে চেষ্টা করছেন, তারা সবাই আরজি কর নিয়ে কথা বলছেন। কিন্তু আরজি কর আন্দোলন বা অভয়া আন্দোলনকেই একমাত্র কেন্দ্র করে কথাটা হচ্ছে, রাত দখলের কথা উঠে আসছে না, রাত দখল আন্দোলন হিসেবেও কথাটা উঠে আসছে না। কারণ সেটা উঠে আসলে যে পলিসি চেঞ্জ, যে ডিমান্ড ফ্যাক্টর গুলো আমরা রেখেছিলাম, সেই প্রত্যেকটিকে নিয়ে কথা বলতে হয়, এবং সেই প্রত্যেকটির জাস্টিফিকেশনকে অ্যাকসেপ্ট করতে হয়। সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে হয় যে প্রোগ্রেসিভ ফেমিনিস্ট সোসাইটি যদি তৈরি করতে হয় কখনো, যেখানে পেট্রিয়ার্কির নামর নিশানকে আমরা জড় থেকে তুলে বার করব, তাহলে আমাদের সেই প্রত্যেকটি ডিমান্ডের একটি লজিক রয়েছে। সেই লজিক গুলোকে নিয়ে কোনো পার্টি কথা বলছেন, এবং বিজেপি তো শুধুমাত্র সেই মুহূর্তে কোনো ক্ষীর খেতে পারেনি, কারণ বিজেপি কোনোদিনই মহিলাদের জন্য প্রোগ্রেসিভ একটি দল ছিল না। যে দল রেপিস্টদেরকে শেল্টার করে বা রেপকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করে, তারা কোনোভাবেই বাংলার মহিলাদেরকে সহ্য করতে পারে না। তার জন্য এই ধরনের ন্যারেটিভ নামানো হয় যে বাঙালি মহিলারা আসলে কালা জাদু করে। তারা প্রত্যেক সময়ই বাঙালি মহিলাদেরকে সহ্য করতে পারেনি, কারণ বাঙালি মহিলারা শিক্ষিত একটি কালচার থেকে তৈরি হয়েছে, বাংলার নিজস্ব একটি রেজিস্ট্যান্ট কালচার সবসময় থেকেছে, যেখানে বাংলা তৈরি করেছে নিজেকে। ফ্যাসিস্ট কোনো ধরনের দলের তার কথা শুনে সে চলতে শেখেনি, এবং সেভাবেই বাংলার মহিলারাও তৈরি হয়েছেন। তারা চটপট নিজের ওপিনিয়ন রাখেন, এবং জোরের সঙ্গে সেই ওপিনিয়ন রাখতে জানেন, কারণ আমরা ছোটবেলা থেকে বিষয়টার মধ্যে শিক্ষা নিয়ে তৈরি হই। আমাদের ফ্যামিলির মধ্যে শিক্ষার একটি বিষয় রয়েছে, যেখানে আমাদেরকে কোনোভাবেই এইটা বারবার বলা হয় না যে আসলে তুমি কোনো ছেলের থেকে কম। এই টেন্ডেন্সিটা বাঙালি ফ্যামিলির মধ্যে সবসময় থেকে এসেছে এবং বেড়েছে। নিশ্চয়ই আগের থেকে, একদম হিস্টোরিক্যাল এনশিয়েন্ট পিরিয়ড থেকে আমরা যদি দেখা শুরু করি, তাহলে সেটা ছিল না, কিন্তু প্রোগ্রেসিভলি সেটা আস্তে আস্তে এসেছে। সুতরাং এইটা অ্যাবসলিউটলি উল্টো দিকে দাঁড়িয়ে বাঙালিরা কোনোভাবে মহিলাদেরকে নিচু হিসেবে দেখে দেখে বড় হতে শেখেনি। সেইটা বিজেপির কাছে একটা বড় বড় প্রবলেম। এবং তৃণমূল যে কিনা স্কিম দিয়ে বেনিফিশিয়ারি বানিয়ে মহিলাদেরকে নিজের দিকে টানতে চাইছে, তারা সবসময় এটা বলার চেষ্টা করেছে যে আমরাই একমাত্র মহিলাদেরকে সব থেকে বেশি পাশে থেকেছি তাদের, কারণ এতগুলো স্কিম আমরা তৈরি করেছি। তার নিজস্ব সুপ্রিমো মমতা ব্যানার্জি পার্ক স্ট্রিট কেসের সময় বলেছিলেন যে সাজানো ঘটনা। তিনি খুব ইজিলি ব্যাপারটা বলে দিতে পেরেছিলেন। এবং যখন সিপিএম মহিলাদেরকে নিয়ে কথা বলতে আসছে, তখন তার বক্তব্য হচ্ছে যে আমি কনভিক্ট করিয়েছিলাম। সব থেকে প্রোগ্রেসিভলি সে বক্তব্য রাখার চেষ্টা করছে এটা বলিয়ে যে আমার টাইমে যখন কিছু একটা হয়েছিল তখন আমি কনভিক্ট করিয়েছিলাম। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বা যে কোনো মহিলার পার্সোনাল এক্সপিরিয়েন্সে সে জানে যে সিপিএমও যখন ক্ষমতায় ছিল, তখনও সে নিজের পার্টির বেনিফিটেই কাজগুলো করেছে। না হলে তাপসী মালিকের ঘটনা ঘটলে মানসী মালিকের মতো একটি সোকল তথ্যচিত্র বানিয়ে তার বাবার উপর গোটাটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হতো না, বা এসএফআই কে দিয়ে প্রত্যেক কলেজে কলেজে মানসী মালিক স্ক্রিন করানো হতো না। তখন তো এটা বলারই চেষ্টা করা হয়েছিল যে আসলে আমাদের মন্ত্রী কিছু করেনি, আসলে তাপসী মালিককে তার বাবাই যা করার করছে। সুতরাং এই টেন্ডেন্সিটা আসলে প্রত্যেকটি পার্টির মধ্যেই আছে, কারণ তারা সবাই পিতৃতান্ত্রিক। তাদের পলিট ব্যুরোর মধ্যে মহিলা থাকে না, তার মহিলা যদি থাকে, তার গোটা আন্ডারস্ট্যান্ডিংটা এভাবেই তৈরি করা হয় যাতে সে পিতৃতান্ত্রিক সোসাইটিকে সার্ভ করে। যে মহিলা উপরে এসে বসবেন, যেমন আমাদের
সো কল্ড প্রেসিডেন্ট, যিনি নিজে একজন আদিবাসী মহিলা, তিনি ট্রান্স রাইটস অ্যাক্ট বানিয়ে দিচ্ছেন। তিনি এমন একটি কমিউনিটিকে কমপ্লিটলি ধরাশায়ী করে দিচ্ছেন, যারা এমনিতেই প্রত্যেকদিন স্ট্রাগল করতে বাধ্য হচ্ছে। তাদের জন্য যে বিলটি আনা হয়েছে লোকসভা রাজ্যসভায়, সেটি পাশ হয়ে যাওয়ার পর যখন প্রেসিডেন্টের কাছে যাচ্ছে, তার হাতে যতটুকু ক্ষমতা আছে সেখানে তিনি বলে দিচ্ছেন যে একজন ট্রান্স মানুষকে তিনি ট্রান্সজেন্ডার এটা প্রুভ করার জন্য তার জামা কাপড় খুলে একটি মেডিকেল বোর্ডের সামনে বসতে হবে। আমি কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড রাখছি, কারণ বিষয়টা এটাই। আমরা যতই রাগঢাক করে করার চেষ্টা করি না কেন, কোনোদিন গিয়ে আমাকে বলা হবে যে আমি মহিলা কিনা সেটা আমাকে জামা কাপড় খুলে দেখাতে হবে, এবং আমাদের কাছে কিচ্ছুটি করার থাকবে না। সুতরাং এই মুহূর্তে ইলেকশনে যে পার্টিগুলি কন্টেস্ট করছে, এই বিজেপি, সিপিএম, কংগ্রেস হোক বা তৃণমূল, তাদের কেউই মহিলাদের জন্য সঠিক পার্টি তো নয়। তৃণমূলের অ্যান্টি ইনকামবেন্সি সময় এইটা চলছে, কিন্তু মুশকিল হচ্ছে যে তার উল্টো দিকে বিজেপি অপশন হতে পারে না। মানে আমি বিষ কাটাতে সাইনাইড খেতে পারি না কোনোদিন। আমার কাছে তো উল্টো অপশন থাকা মানে একটি অল্টারনেটিভ পার্টি থাকা উচিত ছিল। 2024-এ যখন আন্দোলনটি রাস্তায় ছিল, তখন বহু সাধারণ মানুষ এই কথাটি বারবার তাদের আলোচনার মধ্যে নিয়ে আসছিলেন যে আসলে আমাদের একটি পার্টি হওয়া উচিত। কারণ যে প্যানেল ডিসকাশন গুলো হয় সেখানেও তারা মনে করেন, এবং আমার নিজস্ব ভাবেও এটা মনে হয়েছে, যে আমাদের মানে জনসাধারণের যে দাবি, যে পলিসি, সেইগুলি নিয়ে কেউ আলোচনা করে না। একবার একে দোষ দেয় যে তোমার শাসনকালে এই এই ঘটনাগুলো ঘটেছিল, এই এই ধর্ষণগুলো লিস্ট করে, আবার উল্টো দিকের পার্টি তখন অন্য মানুষটাকে দোষ দেয় যে তোমার শাসনকালে এই এই ঘটনাগুলো ঘটেছে। লিস্ট বানানো হয়, কিন্তু সেই লিস্টের উল্টো দিকে দাঁড়িয়ে কটা ফাঁসি হয়েছে আর কটা কনভিকশন হয়েছে, সেই জায়গাতেই যদি আমরা দাঁড়িয়ে যাই, তাহলে আসল বিষয়টাকে কোনোদিনই অ্যাড্রেস করা হয় না। তৃণমূলের ক্ষেত্রেও এই মুহূর্তে তারা অ্যান্টি ইনকামবেন্সিতেই দাঁড়িয়ে আছেন। মানে আমার তো খুবই মনে হয় যে এই মুহূর্তে যদি কোনো অল্টারনেটিভ পার্টি তৈরি হতো, যারা জনসাধারণের পার্টি তৈরি হতো, যেখানে এই কুটিলতা থাকতো না, তাহলে তৃণমূলের বেঁচে থাকার সম্ভাবনাই ছিল না। সে মূলত মানে যে সুপ্রিমো এই কথাটি বলতে পারে যে আমরা আপনাদেরকে দেখে রাখবো, মনে রাখবেন, এটা দিয়ে নিজেকে ভোট দিতে যাবেন, যখন এই থ্রেট হিসেবে বিষয়টা আসে, তখন বোঝাই যায় যে তার ইনসিকিউরিটি কাজ করছে। এবং বিজেপিকে আনা হবে না বলে কোথাও তৃণমূল হয়তো কয়েকটা ভোট পাবে, কিন্তু তৃণমূল ইজ নট ডিজার্ভিং অফ দ্যাট ভোট। কারণ আমরা প্রত্যেক বছর এই জিনিসটা দেখতে পাচ্ছি, দুর্নীতি হোক, সেটা করাপশন হোক, বা কোনো ধর্ষণ হোক, বা তার কথাবার্তা হোক, বা যেভাবে তৃণমূল প্রত্যেকটি বিষয়কে অ্যাড্রেস করতে করতে যাচ্ছে, তার মধ্যে জনসাধারণের বিপক্ষে দাঁড়ানোটাই বেশি করে আমাদের চোখে পড়ছে। এবার বিজেপি তার উল্টো দিকে অপশন হতেই পারে না। উল্টো দিকে অল্টারনেটিভ একটি পার্টি যদি অপশন থাকতো, যদি জনসাধারণের একটি অপশন থাকতো, তৃণমূল কোনোভাবেই ব্যাপারটা থেকে বেরোতে পারত। আমার খুব একটা মনে হয় না যে আমি পালস বুঝতে পারি, কারণ আমি তো সিকোলজি পড়িনি। আহ আমার যতটুকু ধারণা, যতটুকু আমি আমার বয়সী মানুষদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, বা আমার থেকে যারা বয়সে ছোট বা একটু হয়তো বড়, হয়তো 45-50-এর মধ্যে রয়েছে, তাদের সবার থেকেই আমি বিষয়টা শুনতে পেয়েছি যে তারা একটি অল্টারনেটিভ স্পেস চাইছে। তারা বারবারই এটা মনে করছেন যে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাউকেই তারা ইচ্ছায় ভোট দিতে চান না। উল্টো দিকে যে নোটার অপশনটি রয়েছে, সেই নোটাতে ভোট দিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ নোটাটিকে বানানোই হয়েছে এমন করে যে নোটাতে 95% ভোট পড়লেও ওর উল্টো দিকে যদি 3 আর 2 পড়ে, তাহলে 3 যে যে পাচ্ছে সেই ক্ষমতায় যাবে। সুতরাং নোটাতে ভোট দেওয়ার কোনো মানে নেই। অনেকেই এটাও বলছেন যে তারা হয়তো এই ভোটকে কেমন ভাবে দেখবেন সেটা নিয়ে খুব কনফিউজড, এবং কিছু মানুষ মনে করছেন যে বদল আসা উচিত, কিন্তু তারা সেটা নিয়ে শিওর নয় যে সেই বদলটা কিভাবে আসবে। লেফট যে ইউনিটি, সেই ইউনিটির প্রতি ভরসা রয়েছে কিছু মানুষের। তারা অনেকেই এটা মনে করেন যে তৃণমূল বা বিজেপি তো কোনোভাবেই অপশন নয়, কিন্তু সিপিআইএম বা সিপিআইএমএল যেই লেফট ইউনিটি তৈরি করার চেষ্টা করেছে, সেইগুলিকে একটি অপশন হিসেবে দেখা যেতে পারে। এই ধরনের কিছু মতামত আমি লক্ষ্য করছি, কিন্তু সব থেকে বেশি করে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মানুষ পারলে নোটায় ভোট দিয়ে দিত, কিন্তু তাদের কাছে এই অপশনটাই নেই যে নোটায় ভোট দিয়ে ব্যাপারটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে যেখান থেকে কোনো ডিসাইসিভ পয়েন্টে আসা যায় যে আসলে কোনো পার্টি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছে না, বা জনসাধারণের দাবিগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছে না। আমি যতটুকু আলোচনার মধ্যে থেকে বুঝতে পেরেছি সেটা এটাই।